ভূতের ভয়। আষাঢ় মাসের মাঝামাঝি হতে চলল, তবু এবার খুব একটা বৃষ্টি হচ্ছে না। আমি আমাদের ছাদের ঘরে বসে বাইরে আকাশ দেখছিলাম। এমন সময় সিঁড়িতে দুপদাপ শব্দ শুনে পিছন ফিরে তাকালাম, দেখি পুকুর ঘরে ঢুকছে না। সে হাজির হয়েই বলল, ঝটপট চল, অরণ্য দাদু এসেছেন, তোকে ডাকতে বলল আমায়। অরণ্য দাদু আসলে পোটাই এর দাদু। পেশায় ছিলেন একজন ফরেস্ট রেঞ্জার। দীর্ঘ চাকরি জীবনে ঘুরেছেন অনেক জায়গায়। মাস চারেক পর পর আসেন পোটাইদের বাড়ি আর তখন আমাদের দারুণ দারুণ গল্প বলে শোনান। এর আগে যখন এসেছিলেন তখন সমুদ্রগড়ের এক জমিদার বাড়ির দারুণ এক ভৌতিক অভিজ্ঞতা আমাদের শুনিয়েছিলেন। পোটাইদের বাড়ি পৌঁছাতে না পৌঁছতেই বড় বড় ফোঁটায় বৃষ্টি নেমে গেল। বাড়ির সামনের বারান্দাটায় ইতিমধ্যেই বাকিরা এসে উপস্থিত হয়েছে। সজনি খুব খেতে ভালোবাসে এবং যথারীতি একটা চিপসের প্যাকেট থেকে চিপস বার করে খেতে লাগলো। একটা চেয়ার আছে যেটায় দাদু এসে বসবেন। আমি আর পুহুল দুজনে বসার সাথে সাথেই কফির কাপ হাতে নিয়ে অরণ্য দাদু এসে বসলেন। বসার পর আমাদের দিকে তাকিয়ে বললেন, তারপর খবর কি সবার? পড়াশোনা কেমন চলছে? ভালো চলছে দাদু। বাহ বাহ, বেশ। তারপর সজনে, তুই কি নতুন কোনো খাবার খেলি নাকি পুরনো গুলোই জাবর কাটছিস? সজনে চিপস চিবোতে চিবোতেই বলল, আমি কি গরু যে জাবর কাটবো? পোটাই এই সময়ে পিছন থেকে কিছু একটা বলে সজনেকে রাগিয়ে দেওয়ার তাল করছিল, কিন্তু আমরা ওকে মানা করলাম। অরণ্য দাদু কফির কাপে চুমুক দিয়ে বললেন, চল তাহলে তোদের আজ একটা অন্য গল্প শোনাই। তখন আমার পোস্টিং ছিল সুন্দরবন। চামটায় আমার অফিস। জানিস তো, আমাদের ভারতবর্ষের সুন্দরবনের মতো সুন্দর জিনিস আর একটাও নেই। আমি যে সময়ের কথা বলছি তখন সুন্দরবন বাঘের উপদ্রব এখনের থেকে অনেক বেশি। আমার এলাকায় শুধু বাঘ নয়, তার সাথে চোরাশিকারীরাও ভীষণ জ্বালাচ্ছে। কিছুদিন আগেই এখানের একটা বেশ পরিচিত পুরনো বাঘের মৃতদেহ আমরা পেয়েছিলাম। চোরাশিকারীদের গুলিতে বাঘটা মারা যায়, কিন্তু গার্ডরা এসে যাওয়াতে ওরা দেহটা ফেলেই পালিয়ে গেছিল। তা একদিন অফিসে বসে বিকেলে কাজ করছি, এমন সময় একজন গার্ড এসে বলল, স্যার আপনার ফোন এসেছে। বড় সাহেব ফোন করেছেন। চামটা অঞ্চলের বড় কর্তা অসীম গাঙ্গুলি বেশ রাশভারী মানুষ। কাজে একটু গাফিলতি দেখলে ভীষণ খুঁতখুত করেন। আমি তড়িঘড়ি গিয়ে ফোন ধরলাম। ফোনে বড় সাহেব আমাকে জানালেন যে দলটা সেদিন ওই বাঘটাকে মেরেছিল চর মারফত খবর এসেছে যে তারা আজ তেঁতুলবাকির চরে থাকবে সবাই। আমি যেন একদম দেরি না করে সেখানে পৌঁছে যাই আর ওদের গ্রেফতার করি। আমি জানিয়ে দিলাম যে একটু পরেই বেরোচ্ছি। দাদু এই পর্যন্ত বললেন এবং সঙ্গে সঙ্গেই একটা কানফাটানো আওয়াজ করে বাজ পড়ল কাছেই কোথাও। আর পোটাইদের সিএফএল লাইটটা দপ করে নিভে গেল। লোডশেডিং। মেঘের জন্য অনেক তাড়াতাড়ি অন্ধকার নেমে এসেছে আজকে। কিছুক্ষণের মধ্যেই পোটাই এর দিদি এসে একটা বড় বাটিতে করে মুড়িমাখা আর একটা দেওয়ালগিরি রেখে গেলেন। দাদু চেয়ার থেকে নেমে এসে এক মুঠো মুড়ি মুখে দিয়ে আবার শুরু করলেন। তারপর ফোন পাওয়া মাত্রই তো আমি দুজন ফরেস্ট গার্ড সাথে নিয়ে বেরিয়ে পড়লাম। একটা খাল ধরে মিনিট খানেক চলার পরেই আমাদের লঞ্চে এসে কালিন্দী নদীতে পড়ল। এই সময় নদীতে বেশ জল থাকে, তাই আমাদের লঞ্চ জলের ঢেউয়ে বেশ দুলতে লাগলো। ততক্ষণে সন্ধে হয়ে গেছে, চাঁদের হালকা আলো এসে পড়েছে নদীর জল আর দুপাশের ঝোপঝাড়ের ওপর। এরকম ভাবে প্রায় মিনিট 20 চলার পর একটা অপেক্ষাকৃত সরু খালে আমরা ঢুকলাম। এটাই কুমিরমারির খাল, তেঁতুলবাকির চর এর শেষেই। এই তেঁতুলবাকির চরের খুব একটা সুখ্যাতি নেই। এখানে বাঘের উপদ্রব বেশ ভালোই। দিনের বেলা এদিক দিয়ে যাওয়ার সময় প্রায়ই দেখা যায় কোন না কোন দ্বীপে পতপত করে উঠছে এই বাদা অঞ্চলের সবথেকে ভয়ানক নিশান, একটা লাঠির ডগায় আটকানো একটা ছেঁড়া শার্ট বা গেঞ্জির টুকরো। আমি জিজ্ঞেস করলাম, দাদু এই চিহ্নটা কেন সব থেকে ভয়ানক? দাদু বললেন, আসলে কি জানিস তো, ওখানের মানুষদের জীবন খুব একটা সহজ নয়। এই নিশানটা একদিকে যেমন ভীষণ কষ্টের, সেরকম আবার সাবধানেরও। আসলে কি বলতো, যদি কোন মানুষকে কোন দ্বীপে বাঘে নিয়ে যায় বা মেরে ফেলে তাহলে তার দলের সাথীরা তার একটা কাপড়ের টুকরো লাঠির ডগায় আটকে সেটাকে পুঁতে দেয়। তার মানে এখানে বাঘে মানুষ মেরেছিল। তা শুন, তারপর সুন্দরবনের অনেক দ্বীপেই অনেক ভাঙ্গাচোরা কুঠিবাড়ি আছে জানিস। বেশিরভাগই হ্যামিল্টন সাহেবের আমলে তৈরি। এই তেঁতুলবাকির চরেও একটা আছে। চোরা শিকারীদের সেইখানেই পাওয়া যেতে পারে এই আশায় আমরা সেটার দিকেই এগোলাম। চারিপাশে বুনো হেতাল গড়ানের ঝোপ, তার ভেতরেই সন্ধ্যের অন্ধকারে একটা প্রাচীন জন্তুর মতো দাঁড়িয়ে আছে বাড়িটা। দরজা টরজার কোন বালাই নেই। আমরা খুব সাবধানে যথাসম্ভব শব্দ না করে ভেতরে ঢুকলাম, কিন্তু বাড়িটা পুরো ফাঁকা। চোরা শিকারী কেন কয়েকটা ইঁদুর চামচিকা ছাড়া আর কিছু নেই। আমরা এটা দেখে বেশ একটু দমে গেলাম।
তাহলে কি আমরা যে আসবো এটা ওরা আগের থেকে জেনে গেল? যাকে এতটা এসেছি যখন অপেক্ষা করেই যাই। তিনজন মিলে একটা ঘরে বসলাম খাপটি মেরে। আমার সঙ্গে যে দুজন গার্ড ছিল তাদের একজনের নাম বিকাশ প্রামাণিক আর একজনের নাম ইসমাইল। বিকাশ আগে ছিল বাউলে, তার একমাত্র ছেলেকে বাঘে নিয়ে যায়। তারপর সে ফরেস্টের চাকরিতে যোগ দেয়। ইসমাইল আমাদের লঞ্চের ড্রাইভার। সন্ধ্যায় গভীর হতেই জঙ্গলের চেহারা পাল্টে গেল। বাইরের গাছপালার ভিতর থেকে নানা পোকামাকড় আর ঝিঝির শব্দ আমাদের কানে আসছে। দূরে কোথাও হরিণ ডেকে উঠল শুনতে পেলাম। টর্চ জেলে ঘড়িটা দেখলাম একবার 8টা বাজে। এই পর্যন্ত বলে দাদু একটু থেমে চল খেলেন কিছুটা। আমরা তখন সবাই ঘন হয়ে বসেছি। ভেজা ঠান্ডা হাওয়া দেওয়ালগিরির আলোটাতে একটু কাঁপুন ধরিয়ে দিল, সাথে আমাদের ছায়াগুলো কেঁপে গেল। দাদু একটা মরি লজেন্স মুখে দিয়ে আবার বলা শুরু করলেন। আমরা তো বসে আছি আর বিকাশ মাঝে মাঝে জানলা দিয়ে উকি মেরে বাইরেটা দেখছে। আমি তাকে মানা করতে যাচ্ছিলাম, তখন আমার মনে হল বাইরেটা বড্ড বেশি চুপচাপ হয়ে গেছে। সব পোকামাকড়ের আওয়াজ যেন চলতে চলতে দুম করে বন্ধ হয়ে গেছে। ঠিক সেই সময় আওয়াজটা শুনতে পেলাম আমিও। বাইরের খালের জলের ছলাৎ ছলাৎ শব্দ ছাপিয়ে আমাদের কানে এলো একটা অস্পষ্ট ফ্যাসফ্যাসে কণ্ঠস্বর। কে যেন হাহাকার করে ডেকে যাচ্ছে, বাবা, এই তো আমি, তোমার গোদাই, আমার কাছে এসো বাবা। যেন আমাদের আশেপাশের হেতাল গড়ানের ঝোপের ভিতর থেকে হাওয়া সেই আওয়াজকে আমাদের কাছে ঠেলে পৌঁছে দিচ্ছে, যেন তাকে দিতেই হবে, না দিয়ে তার একদমই উপায় নেই। ইতিমধ্যে বিকাশের দেখি মুখ চোখের ভাব বদলে গেছে। সে একবার বাইরের দিকে তাকিয়ে কাকে যেন খোঁজার চেষ্টা করলো, তারপরেই দাঁড়া গোদায় আসছি বলে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। সঙ্গে সঙ্গে দেখি ইসমাইলও, সর্বনাশ, স্যার শিগগির আসুন বলে বেরিয়ে গেল। আমি বাইরে এসে দেখি অন্ধকার অনেক বেড়ে গেছে। সমস্ত দ্বীপের সব কিছুর মধ্যে থেকে যেন ওই অশরীরী কণ্ঠস্বর তার সেই ডাক আমাদের কাছে পৌঁছে দিচ্ছে, বাবা, এই তো আমি, আমার কাছে এসো বাবা, এসো। বিকাশের পিছনে যেতে যেতে আমি ইসমাইলকে জিজ্ঞেস করলাম, গোদাইকে? আর বিকাশ ওরকম ভাবে বেরিয়ে গেল কেন? ইসমাইল বলল, স্যার, গোদাই বিকাশটার ছেলে, ওকে বড় মামু নিয়েছিল গত বছর। এ বেগভূত স্যার, তাড়াতাড়ি চলেন, নইলে বিকাশটারে বাঁচানো যাইব না। কথাটা শুনে আমার সমস্ত শরীর বেয়ে যেন একটা আতঙ্কের স্রোত নেমে গেল। যাকে বাঘে মেরে ফেলেছে সেই ছেলে আবার ডাকে কি করে? বিকাশ দৌড়েছিল কুঠিবাড়ির পিছন দিকটায়। এদিকে জঙ্গল বেশ গভীর। সে জঙ্গলে ঢুকে যাওয়ার কিছুটা আগেই ইসমাইল জোরে দৌড়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ল। আমি তাদের কাছে যাওয়ার মধ্যেই ইসমাইল বিকাশকে মাটিতে ফেলে তার ওপর চড়ে বসেছে আর বিকাশ ছটফট করছে। আমি বিকাশকে জিজ্ঞেস করতে যাব এই সময় আমার চোখ পড়ল সোজাসুজি। আমরা যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম সেখানে থেকে একটু দূরেই গভীর জঙ্গলের শুরু। জায়গাটায় অনেক ঝোপঝাড় আর পুরো হাকুচ অন্ধকার। সেদিকে চোখ পড়তেই আমার সমস্ত শরীর যেন আতঙ্কে হিম হয়ে গেল। এই অন্ধকারের মধ্যেও স্পষ্ট দেখলাম একটা সুন্দরী গাছের নিচে যেন অন্ধকার জমাট বেঁধে আছে। ঘন মিশকালো অন্ধকার দিয়ে তৈরি একটা আদিম ক্রূর অপার্থিব ছায়ামূর্তি আমাদেরকে দেখছে। আমাদের আশেপাশের সেই ডাক কিন্তু তখন ও অবিরাম ভেসে বেড়াচ্ছে বাতাসে। ইসমাইলও মনে হয় সেই মূর্তিকে দেখে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। সে সুযোগে বিকাশ তাকে এক ঘুষিতে ছিটকে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। আমি তখন নড়তেই পারছি না। পা দুটোকে অসম্ভব ভারী মনে হচ্ছে, যেন এ আমার নিজের পা নয়। আমার ইচ্ছেতে এ কিছুতেই নড়বে না। বিকাশের আর হাতখানেক মতো বাকি মূর্তিটার কাছে পৌঁছতে এই সময় বাঘের গর্জনে পুরো দিকটা কেঁপে উঠল। আর মুহূর্তের মধ্যে ওই মূর্তিটার পাশ থেকে একটা প্রকাণ্ড বাঘ এসে বিকাশের ঘাড়ে পড়ল, আবার পলক ফেলার আগেই তাকে নিয়ে উধাও হয়ে গেল। আর আমার ও চোখের সামনে সব ঝাপসা হয়ে এল। আমরা সবাই তখন এই ওর গায়ে ঘেঁষে বসেছি পুরো। দাদু থেমে যেতেই সবাই বলে উঠলাম, তারপর 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 জ্ঞান ফিরলে দেখি ইসমাইল খাল থেকে জল এনে আমার মুখে চোখে জল দিচ্ছে। ওর হাত ধরে উঠে বসলাম। মাথাটা ঝিমঝিম করছিল। মূর্তিটা যেখানে ছিল সেদিকে তাকিয়ে দেখি কিছু নেই, ফাঁকা, আর ঝিঝি ও পোকামাকড়ের ডাক আবার শোনা যাচ্ছে। আমরা বিকাশের দেহটা অনেক খুঁজলাম কিন্তু পেলাম না কিছু আর। তারপর ফিরে এলাম। এই পর্যন্ত বলে দাদু চুপ করলেন। বৃষ্টি পড়লেও তার তো সেরকম বেশি নয় এখন। হালকা বিদ্যুতের আলোয় এক ঝলক পোটাইদের রঙুন ফুলের গাছটা দেখতে পেলাম। পোটাই জিজ্ঞেস করলো, দাদু বাঘটা ওখানে ছিল যে তোমরা টের পাওনি? দাদু একটু হাসলেন, বললেন, তোদের বলেছিলাম তো কিছুদিন আগে আমার এলাকায় একটা বাঘের মৃতদেহ পাওয়া গেছিল। আমরা বললাম, হ্যাঁ হ্যাঁ বললে তো। সেই বাঘটার মৃতদেহ আমি দেখেছিলাম। বাঘটার লেজ ছিল না, হয়তো কোন লড়াইতে বা চোরাশিকারীর রায় হয়তো কেটে নিয়েছিল।
তারপর একটু চুপ করে থেকে বললেন, যে বাঘটা বিকাশকে সেদিন তুলে নিয়ে গেল সেই বাঘটারও লেজ ছিল না। দাদুর কথা শেষ হতে না হতেই আবার জোরে বিদ্যুৎ চমকে উঠল আর কোথা থেকে জানি দমকা একটা হাওয়া এসে নিভিয়ে দিয়ে গেল দেওয়ালগিরিটা। এখানেই শেষ করছি আমাদের গল্পটি। ভালো লাগলেই সাবস্ক্রাইব করে সাথে থাকুন।